মোহনার চোখ খুলতেই আরুষ ঠোঁটে হাসি ফুটিয়ে বলে ওঠে। কষ্ট হচ্ছে? মোহনা ঠোঁটে একটু হাসি নিয়ে মাথা ডানে বামে ঘুরিয়ে না বোঝায়। মোহনা উঠতে চাইলে আরুষ তাকে সাহায্য করে। মোহনা বসবার পর আরুষ তার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে জড়িয়ে ধরে নিজের সাথে। মোহনাও আরুষের সাথে লেপ্টে থাকে। অনেকটা সময় এভাবে পার করবার পর আরুষ বলে ওঠে। তুমি কি করে জানলা আমি কেঁদে মুখ লাল করে ফেলবো? কারণ তুমি একটা কাঁদুনে। ঠোঁট চেপে হেসে বলে ওঠে মোহনা। আর বাবুকে না দেখেই তোমার কথা জিজ্ঞেস করব, তা কি করে বুঝলে? এবার মোহনা আরুষের বুক হতে মাথা উঠিয়ে আরুষের চোখে চোখ রেখে বলে ওঠে। আমার মিস্টার হাজবেন্ড যে তার স্ত্রীকে অনেক অনেক ভালোবাসে তা অজানা নয় আমার। কথাটি শুনে আরুষের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে ওঠে। আবারও উভয়ও জড়িয়ে যায় একে অপরের মাঝে। নাতিকে কোলে নিয়ে বসে আছেন আনিসা বেগম। তার পাশেই বসে আছে মোহনার শাশুড়ি ও শ্বশুর। তিনজনে মিলে আদরে ভরিয়ে তুলছে বাবুকে। ঠোঁটে হাসি নিয়ে তাই দেখে চলছে দিহান। হঠাৎ তার ফোনে বেজে ওঠে। ফোনটি পকেট থেকে বের করে তাতে দৃষ্টি নিক্ষেপ করতেই টিস্যু লেখাটি ভেসে ওঠে চোখের সামনে। নিজের অজান্তেই ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে ওঠে দিহানের। সবার থেকে একটু দূরে সরে যেয়ে কলটি রিসিভ করতেই কানে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠটি। মোহনা আপুর ডেলিভারি তো আজ, সব ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? তিশা, আমার ভাগ্নি হয়েছে। বেশ উত্তেজিত কণ্ঠে কথাটি বলে ওঠে দিহান। আলহামদুলিল্লাহ। তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। তোমার অনুভূতি না বললেও আমি বুঝি। তিশার এমন অকাঙ্ক্ষিত কথায় কি উত্তর দেবে তা বুঝে উঠতে পারছে না দিহান। হঠাৎ দিহান খেয়াল করে তিশা তাকে তুমি করে বলছে। আজ তুমি করে বলছো যে? কারণ আমি বেহায়া, খুব খুব বেহায়া। তুমি ভালো না বাসলেও আমি বাসি। দিহানের কিছু বলে ওঠার আগেই তিশা কলটি কেটে দেয়। দিহান কলটি কেটে যাওয়া বুঝতে পেরে ফোনটি নিজের দৃষ্টির সামনে এনে টিস্যু লেখাটির ওপর হাত বুলিয়ে আলতো হাসে। বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রিদি। বাবুর বিভিন্ন দুষ্টামির মাঝে তার মনে পড়ে মিহাদের কথা। ছেলেটির সাথে সকাল দিয়ে কথা হয়নি। জলদি ফোনটা হাতে নিয়েই দেখে ছেলেটি 8 বার কল দিয়েছে। জিভে আলতো কামড় বসিয়ে রিদি কল দেয় মিহাদকে। কল দেওয়ার সাথে সাথেই কল রিসিভ করে মিহাদ। তুমি ঠিক আছো? আচ্ছা শোনো, একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি কি কান্না করছো? কিছু বলছো না কেন? আপনি বলতে দিলে তো বলবো। আলতো হেসে বলে ওঠে রিদি। মিহাদও একটু হাসে। সেই সাথে হাঁপ ছেড়ে বাঁচে সে রিদির স্বাভাবিক কণ্ঠস্বর শুনে। রিদিও আবার বলে ওঠে। কংগ্রেস, আপনি হবু খালুজান হয়ে গিয়েছেন। কি বলো? খুশিতে বেশ উত্তেজিত হয়ে বলে ওঠে মিহাদ। হুম, ভাগ্নি হয়েছে। আলহামদুলিল্লাহ। হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় মোহের। রিদান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে পেট স্লাইড করতে করতে ঘাড়ে 2-3টা চুমু বসিয়ে দেয়। নিজের ঘাড়ে রিদানের ঠোঁটের স্পর্শ পেতেই কেঁপে ওঠে মোহ। শক্ত করে খামচে ধরে বিছানার চাদরটি। ধীরে ধীরে রিদান ঘাড় থেকে মুখ উঠিয়ে মোহের কানে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে ওঠে। শুভ জন্মদিন। কথাটি শুনতেই মোহ রিদানের দিকে ফিরে সই। রিদানের দিকে তাকাতেই বেশ অবাক কণ্ঠে বলে ওঠে। আজ আমার জন্মদিন? জি, তারিখটা খেয়াল আছে? ভুলেই গিয়েছিলাম। বলে একটু হাসে মোহ। রিদান উত্তরে কিছু না বলে আলতো করে মোহের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই দরজায় নক করার আওয়াজ পায় তারা। মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে বিছানা ছাড়ে রিদান। রিদানের হালে বেশ হাসি পাচ্ছে মোহের। ঠোঁটে চেপে হাসতে থাকে সে। দরজা খুলতেই আনিসা বেগম, তমা বেগম এবং রিয়াদ সাহেব রুমে প্রবেশ করে। আনিসা বেগমের হাতে নুডলস আর তমা বেগমের হাতে একটি
কাপ চকলেট আইসক্রিম। এসে বসে পড়ে। রিদান ও তার বাবা পায়ের দিকটায় বসে। তারপর চারজন একসাথে বলে ওঠে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মোহের চোখ মুখে খুশি ছেয়ে গিয়েছে। মোহ স্বপ্নেও ভাবেনি তার জন্মদিনটি সবাই এভাবে বিশেষ বানিয়ে দিবে। সকলের শুভেচ্ছা পেয়ে মোহ যেন তার খুশি ধরে রাখতে পারছে না। শুভেচ্ছা জানানোর পর প্রথমে আনিসা বেগম তার মোহকে খাইয়ে দেয় তার হাতের রান্না করা নুডলস। তারপর তমা বেগম মোহকে খাইয়ে দেয় তার হাতের তৈরি করা আইসক্রিম। দু মায়ের এতটা ভালোবাসা পেয়ে মোহের খুশিতে মোহের চোখে পানি জমে গিয়েছে। হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানিটা মুছে সে একে একে তার দু মাকেই জড়িয়ে ধরে। বড়দের থেকে অনেকটা দুয়া, আদর, ভালোবাসা পায় মোহ। নিজের ভাগ্যের ওপর নিজেরই হিংসা হচ্ছে তার। তার মতো এমন ভাগ্য কয়জন পায়? অনেকটা সময় চারজন মিলে গল্প করে। তারপর বড়রা সবাই মোহ রিদানের রুম ত্যাগ করে। বড়রা যেতেই জলদি রিদান রুমের দরজা লাগিয়ে বিছানায় এসে বসে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে মোহনের দিকে। মোহের ঠোঁটে নিজের আয়ত্তে নিতেই যাবে, তখন মোহ হাত দিয়ে বাধা দেয়। রিদানের ঠোঁটে হাত রেখেই বলে ওঠে। নামাজ পড়তে হবে তো। কথাটি শোনা মাত্র রিদানের মুখ অসহায়ত্ব ফুটে ওঠে। করুণ দৃষ্টিতে কিছুটা সময় মোহের দিকে তাকিয়ে থাকার পর মোহের থেকে সরে যায় রিদান। রিদানের এমন অসহায়ত্বটা খুব উপভোগ করছে মোহ। সেই সাথে লুকিয়ে লুকিয়ে হেসে চলছে সে, যা রিদানের নজর এড়ালো না। অতঃপর উভয় নামাজ শেষ করে বিছানায় এসে শুতেই রিদান মোহের ওপর উপুড় হয়ে শুয়ে মোহের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে বলে ওঠে, তখন তো খুব হাসছিলে, এখন কে বাঁচাবে তোমায়? সবকিছু এতটা দ্রুত হলো যে মোহের কিছু বোধগম্য হলো না। তাও সে কিছু বলবার জন্য মুখ খুলতেই রিদান মোহের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। মোহের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে সে। কিছুটা সময় অতিবাহিত হতেই মোহও সাড়া দিতে শুরু করে। অবশেষে একে অপরের মাঝে হারিয়ে যায় তারা। সব বন্ধুরা মিলে দেখা করার পরিকল্পনা করে। সে অনুযায়ী সবাই উপস্থিত হলেও তিশা ও রোশানের দেখা মেলেনি এখন অবধি। প্রায় ৩৫ মিনিট পর দেখা পাওয়া যায় তিশা ও রোশানের। তারা একই সাথে এসেছে। রোশানের বাইকে তিশার আসাটা মোটেই ভালো লাগলো না দিহানের। তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। সব বন্ধুরা মিলে আড্ডায় মেতে উঠল। আড্ডা দেওয়ার মাঝেই বেশ কবার দিহান তাকিয়েছে তিশার দিকে। আর যতবারই তাকিয়েছে ততবারই মেজাজ খারাপ হয়েছে তার। কারণ রোশান বারবার কথার মাঝে তিশাকে স্পর্শ করছে। তিশা বারবার হাত সরিয়ে দিচ্ছে রোশানের। সেই সাথে বিরক্তিও প্রকাশ করছে, কিন্তু রোশান বন্ধু হওয়ায় হয়তো তিশা তেমন কিছু বলতে পারছে না তাকে। অনেকটা সময় এসব সহ্য করলেও আর সহ্য করতে পারল না দিহান, যখন দেখলো রোশান তিশার কোমরে হাত দিয়েছে। কিছু না বলেই উঠে যেয়ে নিজের সর্বশক্তি দিয়ে এক থাপ্পড় বসিয়ে দেয় দিহান রোশানের গালে। তাল সামলাতে না পেরে চেয়ার সহ উল্টে পড়ে যায় রোশান। আশেপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। দিহান এসবের পরোয়া না করে রোশানের শার্টের কলার ধরে ওকে দাঁড় করিয়ে বলে ওঠে, বলেছিলাম না তিশার থেকে দূরে থাকতে, হ্যাঁ? তাও তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? এটি বলে আবারও দিহান মারতে যায় রোশানকে, কিন্তু রোশান দিহানের হাত ধরে নেয়। একটি ধাক্কা দিয়ে দিহানকে নিজের থেকে সরিয়ে বলে ওঠে, কি হয় তিশা তোর? ওর থেকে দূরে থাকতে বলার তুই কে? একবার নয় 10 বার ছুঁয়ো তিশাকে। বিয়ে করব, তুই কি আটকানোর? রোশানের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় দিহান। ঠিকই তো বলেছে রোশান। তার কি কোনো অধিকার আছে তিশার ওপর? মাটির দিকে তাকিয়ে থেকে অনেকটা সময় সব ভাবতে থাকে দিহান। রেস্টুরেন্টে উপস্থিত সকলের দৃষ্টি দিহানের দিকে। সবার মাঝেই দিহানের উত্তর জানার আগ্রহ কাজ করছে। অধিকার নেই দিহানের, তা ঠিক,
কিন্তু সে চাইলে যে অধিকারটা পেয়ে যাবে তাও অজানা নয় তার। অনেক হয়েছে, এবার অধিকারটা চাই দিহান। অন্য কোনো দিকে দৃষ্টিপাত না করে তিশার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় সে। দিহানকে এভাবে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তিশার স্পন্দন ক্রমশ বেড়েই চলেছে। তিশার অনেকটা কাছে এসে তার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে দিহান বলে ওঠে,